আগে জিজ্ঞেস করলেই বলতো পরীক্ষা মা, এখন যাব না। রাতে যা ছিল তাই খেয়ে সেই যে ঘুমিয়েছে, আর ওঠার নাম নেই। তবে আমাকে বলে রেখেছিল যাতে ফোন করে তোকে নিয়ে আসি আমি। একদমে কথাগুলো বলেই বড়সড় দম নিলেন তিনি। এরপর তুষিকে তাড়া দিয়ে রান্নাঘরের কাছে গেলেন। এদিকে এসব কথা শোনার পর তুষির হাত পা অসাড় হয়ে আসছে। শরীরে শীতের কাপড় পরলেও মনে হচ্ছে শীত যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে। থরথর করে কাঁপছে তুষি। মস্তিষ্ক জানান দিচ্ছে শুধু একটা কথা, তুষার ভাই এসছে। আর এই বাড়িতে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে তুষির। কালকে যা তা বলে দিল, এখন কি হবে? তুষার সামনে পেলেই তো মাথা চিবিয়ে খাবে। হায় আল্লাহ, নিজের মায়ের মতো যেন কোনো মা না হয়। নিজের মেয়েকে সে খুশিতে গদগদ হয়ে বাঘের গুহায় পাঠিয়েছে। এসব ভাবতে ভাবতে কাপা কাপা পা নিয়ে তুষারের ঘরের দিকে এগোলো। হাত ভীষণ ঠান্ডা হয়, মনে হচ্ছে গরম কফিটাও যেন হাতের ছোঁয়ায় ঠান্ডা হয়ে গেছে। হাতের কাঁপুনিতে এক্ষুনি ঠাস করে মেঝেতে পড়ে যাবে মনে হয়। আকাশ পাতাল চিন্তা করে ধীরে ধীরে প্রবেশ করে হালকা ভিড়িয়ে রাখা রুমে। রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। আজ এমনিতেই সূর্যের দেখা নেই, তার মধ্যে সব জানলার পর্দা লাগিয়ে রাখা। ভয়ে ভয়ে বিছানার দিকে তাকাতেই দেখলো সারা শরীর জুড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তুষার। এক বিন্দু পরিমাণও দেখার উপায় নেই। কফিটা টেবিলে রেখে গলা জড়ানো কণ্ঠে আস্তে আস্তে ডাক দিল, তো তুষার ভাই, এই তুষার ভাই, উঠে তোমার কফি খাও। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উত্তর আসলো না। তুষি চুপচাপ বিছানায় বসে আবারও হাত বাড়িয়ে ডাকতে লাগলো, কি হলো তুষার ভাই, তুমি কি উঠবে না? এবারও কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো যে ছেলের চুরির আওয়াজে ঘুম ভেঙে যায়, আজ তার কি হলো? আজকে কোনো সারা শব্দ নেই কেন? শেষে না পেরে কম্বল মাথা থেকে একটু সরিয়ে তুষারের মুখের দিকে ঝুঁকতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। আজ কতগুলো দিন পেরিয়ে একটু চোখের তৃষ্ণা মিটলো। অচিরেই গলা শুকিয়ে কাঠ হলো তুষির। শুকনো ঢোক গিলে সারা মুখে ভালোভাবে পরক করলো। ইচ্ছে জাগলো হাত বুলিয়ে দিতে। ফর্সা মুখে নাকের পাশের তিলটা তুষিকে বেসামাল করে তুলেছে। ওইদিকে বেশিক্ষণ তাকাতে পারলো না তুষি। বাম হাতটা মুখের উপর নাড়িয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, এ মা, তুষার ভাই, তুমি কি মরে টরে গেছো নাকি? কোনো শব্দ? তুষির কথা শেষ না হতেই দু হাতে কোমর চেপে হ্যাঁচকা টানে কেউ তাকে কম্বলের নিচে নিয়ে গেল। এরপর শক্ত দু হাতে চেপে নিজের আয়ত্তে নিয়ে তুষির দু পায়ের উপর পা উঠিয়ে দিল। শেষে জড়িয়ে ধরে চুলের ভাঁজে গলায় মুখ গুজে বিরতিহীনভাবে নাক ঘষতে থাকলো তুষার। উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে তুষির গলায়। জোরে একটা শ্বাস নিয়ে ওভাবেই পড়ে রইল সে। এদিকে তুষি কথা বলার শক্তি হারিয়ে বসেছে। তার সাথে কি হয়ে গেল? যখন বুঝতে পারলো তার নিঃশ্বাস রীতিমতো ভারী হয়ে উঠছে। বুক ধকধক করছে তুষির। সকাল থেকে যে হাড় কাঁপানো শীত লাগছিল, পরক্ষণেই তুষারের স্পর্শে সারা শরীর জুড়ে মনে হচ্ছে কারেন্টের শক লেগেছে। গলায় খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি উড়ে যাবে। অন্যরকম অনুভূতিতে গরমে সারা শরীর জ্বলে যাচ্ছে। তুষারের গরম নিঃশ্বাসে পাগল পাড়া হয়ে যাচ্ছে তুষির মন। গলা কাঁপছে ভীষণ। তুষার যেভাবে ধরে রেখেছে, নড়ার এক বিন্দু পরিমাণও জো নেই। চোখ খিচে ওভাবেই শুয়ে রইল সে। তুষার গলায় হালকা ঠোঁট চেপে ধরল তুষির গলায়। এহেন কাণ্ডে তুষির হার্টবিট ফাস্ট হয়ে বুক ওঠানামা করছে। তুষির অবস্থা বেহাল বুঝতে পেরে হেসে ফেলল তুষার। নেশাতুর গলায় বলল, আমি একটু ধরলেই নুয়ে পড়িস, আবার আমার সাথে লড়তে আসিস। শোন, আমি বলেছিলাম তুই না বলা পর্যন্ত আসবো না। আর কি যেন বলেছিলি? পা টিপে দিবি? থাক, তুই বরং বিয়ের প্রতি রাত পা টিপে দিস, আজ বরং আদর খা। কোনো জবাব দিতে পারল না তুষি। গলার কাছে কোনো কথাই আসছে না। শেষে তুষারই বলল, তুই কি যেন বলেছিলি? আমাকে খুন করবি? এবার শুধু সামনে না, বরং তোর সাথে মিশে আছি। খুন করাটা আরো বেশি সহজ করে দিলাম। দেখি কি করিস তুই। তোর অবস্থা এখন ছেড়ে দে মা, খেয়ে দে বাছি, আর তুই করবি খুন? উফানি। এই বলেই আরো শক্ত করে চেপে ধরলো। তুষি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যতবারই তুষারের কথা বলছে, তার ঠোঁটের স্পর্শ একদম গলা দিয়ে লাগছে। নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তুষির। অনেকক্ষণ অপেক্ষার পর এবারও তুষির থেকে কোনো কথা না আসায় তুষার বলল, কিরে, মিউট হয়ে গেলি? ভালো হয়েছে। শোন, যেভাবে আছিস ওভাবেই থাক। আমি একটা লম্বা ঘুম দিব এখন। একদম নড়াচড়া করবি না, তাহলে আরো কিছু হয়ে যাবে বলে দিলাম। তখন আমাকে দোষ দিতে পারবি না।
ছাড়ো তুষার ভাই, আমি বাবা বাড়ি যাব তুষার ভাই। তুষির এহেন দশায় তুষারও যে পাগল পাড়া, বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে। ইচ্ছে করছে ভীষণ আদর করতে, তবুও নিজেকে স্বাভাবিক করে তুষার ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, নো বেবি, আজ কোনো ছাড়াছাড়ি নেই। অনেক জ্বালিয়েছ আমাকে, এর শোধ আমি আজ নেবই। আর একবার যদি নড়িস তাহলে ওই ঠোঁট দুটো আস্ত থাকবে না বলে দিলাম। আমার ঠোঁটের দংশনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর চুমু তো পাওয়া আছেই, ওটাও আদায় করে নিব। এবার চুপচাপ ঘুমা। তোর এই সাপের মতো ঠান্ডা শরীর নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে হবে না। আমাকেও একদম বিরক্ত করবে না সুইটহার্ট। ঘুমাও শোনা। সোফায় শুয়ে খুব আয়েসে টিভি দেখছে তুষি। তুষারের মা সন্ধ্যায় নাস্তা বানিয়ে দুজনেই খুশ গল্পে মেতে উঠলেন। কথার ফাঁকে নূরজাহান মিষ্টি হেসে বলে, শোন তুষি, তুষার হওয়ার পর থেকেই খুব ইচ্ছে ছিল একটা পিচ্চির মেয়ে আমার ছেলের বউ হবে। তাকে আমি নিজের হাতে সব শিখাবো। আমার মেয়ে হয়েই আসবে সে। তবে তুষি, তোর মতো মিষ্টি হলে মন্দ হবে না, কি বলিস? মামির কথায় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হলো তুষির। কোনো কথাই আসছে না কণ্ঠনালী থেকে। তুষি জানে মামি মজা করছে ওকে নিয়ে, তবুও না বোঝার মতো ভাব নিয়ে জবাব দেয়, বেশ ভালো তো, তোমার ছেলেকে ক্লাস 5-6 এর মেয়ে দেখে বিয়ে করিয়ে নাও। পিচ্ছি বউও পেলে, আবার তখন দেখবে ঢাকা 3 মাস কেন 3 দিনও ঠিক মতো দূরে থাকতে পারবে না। তোমার ছেলে তখন তোমার কোলেই ফিরে আসবে। তুষির কথায় হাহা করে হেসে উঠ দিল নূরজাহান। এরপর বলে, আমার কোলে নাকি তুষির? কাকে ছাড়া থাকতে পারবে না? তুষিকে ছাড়া? তাহলে কি বলিস, ভাইজানকে বলবো? তুষির অবস্থা মাইনকা চিপার মতো। এখানে আর এক মুহূর্ত থাকতে পারছে না সে। মনে হচ্ছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। এই মা ছেলে দুজনে মিলে শুধু লজ্জা দেওয়ার ব্যবস্থায় থাকে। কি পেয়েছে কি তুষিকে? সোফা থেকে উঠে দৌড়ে ঘরে যেতে যেতে উত্তর দেয়, মামি সবসময় এমন করো, ভালো লাগে না। নূরজাহান গলা ফাটিয়ে হাসতে হাসতে নাজেহাল। মেয়েটা ভীষণ লাজুক, কিছু বললেই নুয়ে পড়ে। তুষার বিকেলে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছে। এরই মধ্যে আজাদ হোসেন রুম থেকে বের হলে এভাবে বউকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূর? পাগল টাগল হলে নাকি? এভাবে হাসছো কেন? পাগল শব্দটা শুনেই হাসি আপনা আপনিই থেমে গেল। কপট রাগ দেখিয়ে বলে, কি বললেন? আমি পাগল? আপনি পাগল, আপনার ছেলে তো আস্ত পাগল। আচ্ছা আচ্ছা, যাও, সবাই পাগল, তুমি শুধু ভালো। এবার বলো হাসছো কেন? তুষি কই, দেখছি না যে। এরপর নূরজাহান তুষির কথা সব খুলে বললেন। তা শুনে হু হু করে দুজনেই হেসে উঠল। রুম থেকে তুষি হাসির শব্দ পেয়ে খান চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। না, এইসব শোনা যায় না। কি লজ্জা, কি লজ্জা। শুয়ে শুয়ে বিড়বিড় করলো সে, জঙ্গলি ভূত, বিয়ে করব না তোকে, জীবনটা আমার তেনা বেনা করে দিবি, ছাড়বো না তোকে। রাতের খাবার খেয়ে পড়তে বসলো তুষি। এখনো তুষারের আসার নাম নেই। ইতিমধ্যে নূরজাহান ইচ্ছে মতো ছেড়েছে তুষারকে, তবুও কোনো কাজ হয়নি। ফোন কলের আওয়াজে বই থেকে মুখ তুলল তুষি। দেখলো আমেনা বেগমের কল। রিসিভ করে বলল, হ্যালো মা, বলো। কি করছিস মা? কেমন কাটছে ওখানে? রাতে খেয়েছিস? আরে মা, আসতে বলো, কয়টার উত্তর দিব? খেয়েছি রাতে, ভালোই লাগছে। তোমাদের কি খবর? আমরা ভালো আছি। শুনলাম তুষার এসেছে। শোন, ভালো মেয়ের মতো থাকবি। তুষার তোর বড়, মুখটা একটু বন্ধ রাখিস। বেয়াদবি মারামারি করিস না, তোর মামি বিরক্ত হবেন। তোকে নিয়েই আমার যত চিন্তা। আমেনা বেগমের কথায় তুষির রাগ আকাশ ছুল। রেগে কটমট করে বলল, শোনো মা, আমি কখনো প্রথমে তার সাথে লাগতে যাই না, বরং তোমার গুণধর ভাতিজা আমার পেছনে লাগে। আমার মতো ভদ্র মেয়েকে দেখলে ওর হাত চুলকায়। সবসময় কিভাবে খ্যাপানো যায় সে আশায় বসে থাকে, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। তুষারকে নিয়ে আজে বাজে বকবি না বলে দিলাম। চুপচাপ ভালো 2 দিন থেকে চলে আসবি ব্যাস। আর পড়াশোনা ঠিক মতো করিস। তুষারকে দেখে কিছু শেখ, কাজে দেবে। রাখলাম আমি। কথা শুনেই ফোন চট করে রেখে দিল তুষি। মেজাজ খারাপ করে দিল এই মা। সবসময় ভাতিজার গুণগান, একটা কথাও বলা যাবে না তাকে নিয়ে। বললেই তেলে বেগুনে ফুঁসে উঠেন তিনি। তুষি কিছু না করেও সবসময় দোষী হবে। রাগে দুঃখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তুষি। রাত কয়টা বাজে জানা নেই তুষির। হঠাৎ করে ঘুমের মাঝে অনুভব করলো কেউ গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তড়িৎ গতিতে ঘুম ছুটে গেল তুষির। চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার দিকেই ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার ভাই।
তখনই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। দুহাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, তবুও এক চুল পরিমাণ তুষার সরল না। শেষে দুষ্ট হেসে তুষির পাশ থেকে কম্বল টেনে নিয়ে পা দুটো ঢাকলো তুষার। এরপর আরাম করে নিজের ঠান্ডা দুপা তুষির পায়ের উপর উঠিয়ে আরাম করে বসলো। তুষি রেগে পা সরাতে গেলেই দু পায়ে আরো চেপে ধরলো, মুখটা অসহায়ের মতো করে বলল, তুই যে ঘুমের মাঝেও ফুসফুস করিস, আজে বাজে আমতা আমতা করে কি কি যেন বলিস, তা তো আমার জানা ছিল না। জানিস আমার খুব কষ্ট হচ্ছে তোর বরের কপাল দেখে। ইস, কি পোড়া কপাল তার। তুষি দাঁত কটমট করে বলল, আমি ঘুমে ফুসফুস করি নাকি ঘুসঘুস করি, তাতে তোমার শ্বশুরের কি? হায় রে তুষু, শোন, আমার শ্বশুরেরই তো বড় সমস্যা। তার মেয়ে এভাবে ঘুমের ঘরে ফুসফুস করবে, দেখা যাবে তোর জামাই বিয়ের রাতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। আইজয়ের কথা, তুমি যে এতক্ষণ বসেছিলে, তোমার তো এখন হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকার কথা। তবে তুমি এভাবে স্বাভাবিক হয়ে বসে আছো কি করে? ফালতু কথা যত সব। আরে আমি তো স্ট্রং বয়, আমার সাথে তুই সবার তুলনা দিলি শ্বশুরের মেয়ে। শুন, তোকে সামলাতে আর তোর আজে বাজে সব অভ্যাস শুধুমাত্র আমি মানিয়ে নিতে পারবো। মির্জাফর শ্বশুর যে কেন তার ডাইনি মেয়েটাকে দিচ্ছে না তাই বুঝতে পারছি না। তুই কি বুঝতে পারছিস, যাকে তুই বিয়ে করবি তার জীবন 2 দিনেই টাইট। সব বদভ্যাস তোর মধ্যেই আছে। তুষারের কথা শুনে তুষির নিজের গালে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে, তবুও তুষি শক্ত করে জবাব দেয়, তুমি এত রাতে এই বাজে বকতে এসছো? হ্যাঁ, যাও বলছি, ঘুমোতে দাও। ধুর, কাঁচা ঘুম দিল একদম নষ্ট করে, জঙ্গলি ভূত। জঙ্গলিদের মতো কি আমার 2 হাতের নখ দিয়ে তোকে খামচি দিয়েছি? না করেও যখন দোষী হলাম, তবে আয় দিয়ে দিই কয়টা খামচি। এসব ফালতু কথা বিরক্ত কর। তোর হাতের এই নখ দিয়ে খামচি দিয়েছিলি না, এখনো দাগ আছে, এই দেখ। কি ভয়ঙ্কর রাক্ষসী রে বাবা, আসল জঙ্গলি তো তুই। তুষির ভ্রু কিঞ্চিত করতেই গলা পরিষ্কার করে। তুষার বলে, আচ্ছা আয়, তোর কানে কানে একটা জরুরি কথা আছে, এই জন্যই এখানে আসা, বলেই চলে যাচ্ছি। সত্যি তো চলে যাবে? হ্যাঁ রে শালি, ঠিক সত্যি। তুষি শান্ত হয়ে এগিয়ে ঝুঁকে যায় তুষারের সামনে। তুষার শয়তানি হাসি দিয়ে বলে, যা বাবা, তাই বলে ওড়না টোনা সব রেখে চলে আসবি? অবশ্য এভাবেও দেখতে খারাপ লাগছে না। আমার মতো ভদ্র ছেলেকে তুই ফাঁসাতে চাইছিস, তা বেশ বুঝতে পারছি আমি। ছি ছি তুষু, এই ছিল তোর মনে? তবে এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগছে। তুষারের কথায় নিজের দিকে তাকিয়ে ছট করে দূরে সরে যায় তুষি। চোখ দুটো বন্ধ করে মনে মনে হাজার গালি দিল তুষারকে। লুচু কিভাবে তাকায়, ছি। আবার তুষিকে বলতে আসে আমি নাকি ফাঁসাবো। আস্ত শয়তান একটা। সব দোষ বন মানুষের। কে জানতো এত রাতে এই ঘরে আসবে সে? দুঃখে কান্না পেল তার। ইদানিং একটু বেশি লজ্জা দিচ্ছে তুষারের বাচ্চা। তুষি অস্পষ্ট স্বরে শুধালো, তুমি কি যাবে নাকি আমি চিৎকার করব? দাঁড়াও, মামিকে ডাকছি। আমি শয়তানের শয়তান। তুষারে অসহায়ের মতো মুখের ভান করে বলল, আহা, সত্যি বললেই রেগে যাস কেন? আরে কথা আছে, কথাটি বলেই ঘুমাতে যাব, আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই বলেই হাই তুলল তুষার। তুষি চুপ করে রইল, কোনোভাবেই সে আর কাছে যাবে না। অবশেষে তুষারের তারায় একটু কাছে গেল। না হলে নাকি এই ঘর থেকে এক চুলো নড়বে না এই বন মানুষ, ভাবা যায়? বলি কি, স্বপ্নেও কি প্রেম ট্রেম করিস নাকি? যেভাবে আমতা আমতা করে যা তা বললি, এসব তোর বাবা জানে নাকি আমি নিজে জানানোর দায়িত্ব নিব? তুমি এত রাতে এসে ফজলামি পেয়েছো? হ্যাঁ, মজা করছো আমার সাথে? যা বলছি, কেন এসছো এই ঘরে? হে মা, রেখে যাস কেন? বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে আসতে হয়? এটা তো জানা ছিল না। আচ্ছা আমাকে শিখা, আর কি কি জানতে হবে বউয়ের কাছে আসতে? তুষারের এসব বাজে কথা আর সহ্য হচ্ছে না তুষির। মন যাচ্ছে গলা টিপে দিতে। আস্ত শয়তানের মূল এই ছেলে, ফাজিলের ফাজিল। আর মা তুষিকে জ্ঞান দেয়। এসব যদি মায়ের চোখে দেখতে পারতো তবেই বুঝতো কত বড় খচ্চর এই তুষার। হুট করেই তুষিকে শান্ত হয়ে যেতে দেখে তুষার বুঝলো মেয়েটার ঘুমে চোখ নিভু নিভু হয়ে এসেছে। টুপ করে তুষির মুখের দিকে এগিয়ে গালে চুমু খেয়ে নিল। এরপর দুষ্টুমির ছলে বলল, হ্যাপি নিউ ইয়ার তুষু চুন্নি, এই শীতেও তোকে কাছে পেলাম না, কি খারাপ কপাল আমার। আচ্ছা বয়স বাড়ানোর জন্য কি কোনো যন্ত্র নেই? থাকলে টুস করে তোর বয়সটা বাড়িয়ে দিতাম আর বিয়ে করে কাছে রাখতাম। তোকে দূরে রেখে আমার আর ভালো লাগে না। তবে শোন, বিয়ের পর খুব বেশি ভালোবাসবো আর আদর দিব, কোনো ছাড়া ছাড়ি নেই। আমার ভালোবাসার অনেক পাওয়ার তোর এই ছোট্ট শরীর মানিয়ে নিতে পারবে তো? খেয়ে নে, একটু মোটা তাজা হ,
ধাক্কা দিলেই তো ছিটকে পড়ে যাবি। যাই হোক, ঘুমা এখন। গুড নাইট। এই বলেই তুষার একটা তাজা লাল টকটকে গোলাপ তুষির কানের পেছনে খুব যত্নে গুজে দিল। এরপর হন হন করে রুমে চলে গেল নিজের। এদিকে তুষি এখনো রোবটের মতো বসে আছে। এটা কি করে গেল তুষার ভাই? জলজন্ত একটা মেয়েকে এভাবে একটু একটু করে মারার প্ল্যান করছে নাকি? তুষারের কথাগুলো ভাবতেই দুহাতে মুখ ঢেকে জোরে শ্বাস নিল। লজ্জায় কথা বেরোচ্ছে না। ঘুম যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। তুষারের মুখ থেকে বউ কথাটা বারবার কানে বাজতে লাগলো। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে কানের পিঠে গোলাপটা নাকের সামনে এসে জোরে শ্বাস নিয়ে আস্তে করে বিড়বিড় করলো, বউ? তুষার ভাইয়ের বউ? লজ্জায় নাক গরম হয়ে গেল। তুষির হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে এভাবেই পড়ে রইল সে। এই যে কিশোরী জীবনে তুষারের থেকে প্রথম পাওয়া গোলাপ। মনের মাঝে লাল নীল প্রজাপতির উড়ে বেড়ালো সারাক্ষণ। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদ। তুষি সবেই বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, যার ফলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই, এই আছে এই নেই। মনে হচ্ছে সূর্যি মামা লুকোচুরি খেলছে। তুষি রুম থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল, মামি, ও মামি, আমি একটু ছাদে যাই। রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্র বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল, খেয়ে যা, এরপর যত খুশি ছাদে বসে থাকিস। না মামি, এখন একটু খিদে পাইনি, বিশ্বাস করো। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলেই ছুটলো ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে। শীতের সময় মিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল, এই তুষি, এখন যাস না, খেয়ে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কারো কথা শুনে না, অন্তত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলে বসে গোছগাছ করতে চলে গেল। এরই মধ্যে তুষারও বাইরে থেকে এসে নূরজাহানকে তাড়া দিল। বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। তুষার এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজলো। নূরজাহান তুষারকে ওভাবে তাকাতে দেখে বলল, তুষিকে খুঁজছিস? ও রুমে নেই, ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে জিব্বায় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। চট করে চোখ বন্ধ করলো তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কি যে বলো মা, ওই বেয়াদবকে খুঁজবো? তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করছো। আচ্ছা, ওই বেয়াদব আর কতদিন এই বাসায় থাকবে? প্রথম দিকে মুচকি মুচকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুন্তি নিয়ে তেড়ে এসে বলল, কি বললি তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে, তাতে তোর কি? দরকার পড়লে সারা জীবন রেখে দিব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয় নিজেই বাড়ি থেকে বিদায় হ, ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলে, যাক বাবা, এ বাসায় তো মাত্র 3টা রুম, তার মধ্যে একটা তোমার আর বাবার, আর একটা গেস্ট রুম, বাকিটা আমার। এখন তো দেখছি তুষি চুন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে? শুধু আমার সব জিনিসে নজর দেয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখ, যদি খাস তাহলে এক্ষুনি আয়, আমি একটু শুভ। হায় হায় মেরি আম্মা, শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও, আমি দেখছি, তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথা মনে হয় বুঝলেন না। দুব্রু কুচকে বিস্ময় নিয়ে বলল, শ্বশুরের মেয়েকে মানে তোর বউ? বাবা, আমি তো এখনো তোকে বিয়েই করাই নাই। এই তুষার, তুই কি আবার ঢাকা নিজে নিজেই বিয়ে করে নিলি নাকি? হাই হাই তুষার, এ তুই কি করলি? আমার কথা একবারও ভাবলি না? কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মায়ের এমন কাণ্ডে হা হয়ে গেল। এ কি হলো? সে কি কখনো বলেছে বিয়ে করেছি, নাকি উল্টো পাল্টা কিছু বলেছে? তবে মা কাঁদছে কেন? বাম হাত কপালে চাপড়ে হতাশ হয়ে মনে মনে বলল, ড্রামা বাজমা, সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। তবু মুখে বলল, দেখো মা, আমি ওই কথা বলিনি, বলেছি যে তুমি রেস্ট নাও। আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। কথা আর বাড়ালো না তুষার। বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা দিল। ছাদের চারপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেক জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে হরেক রকম বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা মোমো করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতে তুষারকে ছাদে আসতে দেখলো তুষি। মুখ ভেঙচি কেটে রেলিংয়ের উপর অন্যদিকে মুখ করে বসে রইল সে।
তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর চোখ আটকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি এই দিন দুপুরে মানুষকে মারতে উঠে পড়ে লেগেছিস? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষি দাঁতে দাঁত চেপে বলে, তাতে তোমার কি? আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। তুমি কোনো কথা বলতে আসবে না, জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়, বোকা মেয়ে, ওসব বুঝবি না তুই, বয়স কম, এজন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কম, চিল্লায় বেশি। কথাগুলো শুনে তুষি রেগে গেল। এই খচ্চর বেটা কোন কথা থেকে কোন দিকে চলে গেল, শালা বদলোক একটা। পুনরায় তুষার বলল, এদিকে আয় দেখি, মাথা মুছে দে। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে পেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করছে, কিন্তু মনে হয় এই বুঝি বোম এক্ষুনি ফেটে যাবে। এই তুষার হতচ্ছাড়া আর কতভাবে কত কথা শুনিয়ে শান্তি পাবে কে জানে। এইসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটা বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাত নিয়ে নিল তুষার। মাথা জুড়ে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনো দিনও পারবি না। যদি পারতি তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতেই আবার ফাজলামোর ছলে বলে ওঠে তুষার, মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস তবে মাইর হবে, তাও দুই গালে দুইটা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিচ্ছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশের কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই, কত স্বপ্ন আমার। এসব তো তুই এক নিমিষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবা ডাক দিতেই পারবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। দুই চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতেই তুষিকে ঘুরিয়ে চারপাশে সুন্দর করে চুল মুছিয়ে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে। এই মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। এই মুহূর্তে তুষির মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করে দেয় তবুও কখনো ক্লান্তি আসবে না। এদিকে তুষি ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বন মানুষ কি শুধুমাত্র চুল মোছাতে এসে বাচ্চা পর্যন্ত নিয়ে গেল? তুষির মনে হচ্ছে তুষির মাথা গোল গোল ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হাসলো তুষার। থু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। এই কথাটা বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষির আগে গজগজ করতে করতে জবাব দেয়, বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ? আসলে তোমার নাকেই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কাউকে জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগে মেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আছিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাঁচার মতো চুলগুলো বেঁধে দিই। এভাবে নিচে যাওয়া যাবে না। হয়তো তোর ওপর পেতনি ভর করবে, আমার হবে জ্বালা। শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলি ভূত এক মুহূর্ত শান্তি দিবে না, সেটা তুষি জানে। তাই বলে ছাদেও ইচ্ছে করে ছাদ থেকে এক লাফে টুপ করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধলো আরেক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিক মতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে উঠল। তুষার দিল এক ধমক, তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুল আচ্ছা মতো টেনে ধরলেও
তুষি 32 পাটি দাঁত বের করে ক্রমাগত হেসেই যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, এভাবে হাসিস না তো সুচন্নি, আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করলো। ছাদে আর দেরি না করে তরতর করে সিঁড়ির দিকে পা বাড়ালো, মনে মনে বলল, আস্ত বন মানুষ একটা। সময়টা তখন সন্ধে নামার আগ মুহূর্ত। আকাশে লাল আভায় চারপাশ স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে। পার্কের একটি পুরোনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসানের জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং, উঠে যাওয়া বেঞ্চই জানে শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্ট হাসি, বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পেই তারা যে সাক্ষী হয়ে থাকবে চিরকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে করেই হোক আজ বিকেলে দেখা করা যায়। তবুও প্রথমে রাফসা গাইগুই করেছিল কোনোভাবে আলাদা সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি। অনেক কাঠঘর পোহাতে হয়েছে বেচারাকে, তারপরেই রাজি করানো গিয়েছে। শেষে অবশ্য কাজও হলো। রাফসার তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখে চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টে নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দি হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি একটা দৃশ্য। ওদিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে, কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি, জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করলো। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা খাকারি দিয়ে মাথা চুলকে বলল, এমনি ভাবলাম তোর সাথে সময় কাটাবো, যাক। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীন ভাবে তাকিয়ে শুধালো, এতটুকুই, আর কিছু না? না, আর কি আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হলো। চোখ সরিয়ে আবার সামনে দৃষ্টিজোড়া নিবদ্ধ করলো। মিরাজ বুঝলো বোকামো করে ফেলেছে সে। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে তোকে বইটি দিয়েছিস, পড়েছিস? কেমন বইটি? ভালো, খুব ভালো। সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠারে কি লেখা ছিল দেখেছিস? কি দেখবো, বইয়ে কি কিছু থাকার কথা ছিল? কথাটা শুনেই মিরাজের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদতে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে, যার জন্য সারা রাত কাপা হাতে এক এক করে 10টা পৃষ্ঠা লিখেও মন মতো হয়নি বলে আবারও লিখেছে? সে পড়তেই পারল না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এমন জঘন্য লেখা কারোই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্নে লিখেছিল। মুখে যা বলা যায় না, এর জন্যই তো লিখেছে কাগজে। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। এদিকে ইচ্ছে করে মিথ্যে বলল রাফসা। ওদিকে বাসায় যাওয়ার পরই এক বসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্নে লেখা মসৃণ কয়েক লাইনের শব্দ। আমার শ্যামকন্যা, চিঠি কীভাবে লিখতে হয় তা আমি জানি না। শুধু জানি শেষ বয়সে যখন ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রাফসা আমার মাথায় পাশে বসে কাঁদবে, বাম হাতে উল্টো পিঠে চোখ মুছবে আর আমার কপালে জলপটি দেওয়ার মনোযোগ দিবে। কোনো এক সন্ধ্যা হুট করে অফিস থেকে আসার পর রাফসা তারা গতিতে আমার গরমে গায়ে লেপটে থাকা টিশার্টে বিষম গন্ধটা উপভোগ করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দিব, রাফসা খিলখিলি হাসবে আর শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসাবে এতটুকু আবদার করতেই পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজি রাখতে পারে, তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো, পুষ্প ফুলের মতন। জানিস, আমি না তোর কাছে ভীষণ ভীতু। 5-7টা লোকের মতন সামনে ভালোবাসি বলতে প্রকাশ করতে পারি না। শুধু 1000বার বলতে চাই, বিয়ে করবি আমায়? তোর ব্যক্তিগত মানুষ করবি আমায়? পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে।
চিঠিটা দেখলে যে কেউ বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওদিন থেকে মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমানো যাওয়ার আগে প্রতিদিন বহুবার সে চিরকুট পরে তবেই ঘুমাতে যায়। রাফসার এক সময় এসব কথা ভাবতেই বিরক্তি মনে হচ্ছে। এখন ওই নীল দিঘিতে গিয়ে ঝাঁপ দিতে পারলে শান্তি পেত। আহাম্মক, ভালোবাসি সেটা বলতেও এত কেন ভয় তোর? সোজা সাপটা ভালোবাসি বললেই তো হয়, তা না কি ছাইপাশ বলার জন্য সে আমাকে এখানে ডেকে এনেছে। ফোন করে বলা যেত না? অনেকটা সময় পর রাফসা ওর দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে। শুধু না, বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললে বল, না হলে উঠলাম। মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওইসব কথা। আগে বল, তোর মাথা কি এখন অনেক ব্যথা করছে? চল এখনই তোকে বাসায় দিয়ে আসি। আগে বলবি না, আমি তোকে তাহলে আসতে বলতাম না। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাস্তা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজে একাই একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে এমন করলো। নিজের প্রতি হাজারটা গালি দিয়ে তবেই রিকশায় উঠল মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটার সামনে থাকলেই কি করা উচিত কিছুই বুঝতে পারে না। সব থমথমে ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে হাজারবার আওড়ালো, আহাম্মকের আহাম্মক, এক মুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না, গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে বলে আমি শিখিয়ে দেব? একটু 20 টাকার গোলাপও তো কি আনতে পারতি, হতচ্ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথায়। সারা রাত ভেবেছিলাম কি আর হলো কি, মেজাজটাই চটে গেল। ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটতেছিল। তুষার রুমে উকি দিয়ে দেখলো তুষি পড়ার টেবিলে দুহাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থায় ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখল। মাঝে মাঝে মশার কামড়েও নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যায়। তুষার নিজে নিজে হেসে দেয়। অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর হয়ে বলে, খিরে চুন্নি, পড়ার সময় কেউ এভাবে ঢুসে ঢুসে ঘুমায়? অবশ্য তোর দ্বারা সব কিছুই সম্ভব। পড়া চুন্নি কোথাকার। আসলে ভেবে দেখলাম তো চুন্নি নাম অনেক কিছুতে যায়, যেমন পড়া চুন্নি, কাজ চুন্নি, মন চুন্নি। এ তো দেখি বিরাট সমস্যা। এতগুলো কথা শুনেও তুষির হালকা নড়ে আবার পড়ে রইল। ওকে উঠতে না দেখে তুষার শয়তানি হাসি দিয়ে তুষির বাহু হালকা ধাক্কা দিতে দিতে উচ্চস্বরে বলল, তুষি ওঠ, দেখ তোর চুলের তেলাপোকা। উঠ উঠ, গেল রে, তেলাপোকাটা একেবারে তোর নাকের ভেতর ঢুকে গেল। তুষি ভয়ে ধরফর করে উঠে জোরে এক চিল্লানি দেয়। ভয়ে তুষির মনে হচ্ছে এখন ভেতর থেকে কলিজা বেরিয়ে আসবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চেয়ার থেকে তড়িৎ গতিতে উঠেই তুষারকে শক্ত করে জড়িয়ে ধরে ভয়ার্ত স্বরে বলে, বাবা বাঁচাও তো তুষার ভাই। কোথায় তেলাপোকা? মরে গেলাম তুষার ভাই, ফেলে দাও প্লিজ, আমাকে বাঁচাও। এই বলেই তুষারের বুকের মাঝে গুটিসুটি মেরে পড়ে রইল। ভয়ে গলা শুকিয়ে এসেছে, উচ্চস্বরে কান্না করে দিল। তুষার কখনো ভাবেনি তুষি এতটা ভয় পাবে। আর জড়িয়ে ধরা তো দূরের কথা, এই প্রথম এমন স্পর্শ। বুকের ভেতরে মনে হচ্ছে ধুরুম ধারুম শব্দ, হাতুড়ি পিটাচ্ছে। মনের মাঝে ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। এই যে হৃদয়ে চৈত্রের খরার মতো এক পশলার বৃষ্টি। বড় একটা দম নিয়ে তুষার নিজেও দুহাতের বাঁধনে শক্ত করে ধরল তুষিকে। দেখে মনে হচ্ছে পারলে নিজের ভেতরে ঢুকিয়ে ফেলবে তুষিকে। চুলে পরপর দুবার টুপ করে ঠোঁট ছুঁয়ে গাঢ় চুমুখে ক্ষীণ কণ্ঠে বলে, হ্যাঁ বাঁচাবো। আমি না বাঁচালে কে বাঁচাবে তোকে বলতো? তুষু শোন, তুই এভাবেই আমাকে ধরে রাখ। আমি দেখছি দুষ্ট তেলাপোকাটা কোথায় গেল। এত বড় সাহস তুষুর গায়ে টাচ করে। তুই কোনো চিন্তা করিস না, ওই বদ তেলাপোকাকে আমি নিজেই উচিত শিক্ষা দিব। শ্বশুরের মেয়েকে শুধু আমি টাচ করব, আর কেউ মাঝখানে আসলেই সোজা উপরে। তুষি এইভাবে ধরে রেখে হু হু করে কেঁদে যাচ্ছে। ওর মনে হচ্ছে তুষার থাকলে কোনো ভয় নেই। এই সেই একমাত্র স্থান যেখানে খুব নিশ্চিন্তে থাকা যায়। চোখের পানি নাকের পানিতে তুষারের শার্ট একদম ভিজে একাকার। জোরে জোরে নাক টানছে আর তুষারের বুকে চোখ নাক মুছছে। তুষার নাক কুচকাল, মনে মনে বলল, শালি একটু ভালোভাবে থাকবি না? রোমান্টিক মোমেন্টে সব অকাজ করিস। আনরোম্যান্টিক মহিলা, কি সব অসভ্যতা করছিস। আবার নতুন শার্ট দিলি একদম নষ্ট করে।
তুষির চুলে সেও মুখ ঘষলো, এরপর আবার বলল, নড়াচড়া করিস না তুষু, নড়লেই খপ করে তোর জামার ভিতর ঢুকে যাবে। তুই বরং চুপচাপ আমাকে জড়িয়ে ধরে রাখ। কেঁদে কেঁদে জবাব দেয় তুষি। না তুষার ভাই, এসব বলো না, তুমি ফেলে দাও, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আমি তো তোর কাজের লোক, কামলা পেয়েছিস বিনা পয়সার। এরপর তুষার ওর মাথায় থুতনি ঠেকিয়ে ওভাবে দাঁড়িয়ে রইল। অনেক সময় পর তুষির কান্না থেমে গেল। এরপর বলল, তুষার ভাই এখনো যায়নি? তুষিকে বোকা বানাতে পেরে উচ্চস্বরে হেসে দিল তুষার। বলল, কেমন দিলাম তুষু চুন্নি, দেখলি কিভাবে বোকা বানাতে হয়? তোকে বানানো তো আরো সহজ, কারণ তোর মাথায় ঘিলু টিলু কিচ্ছু নেই। কথাটা শুনে মাথা তুলেই বুঝলো তুষি একদম তুষারের বুকের মাঝে লেপ্টে আছে। এখন একদম বুঝে ফেলেছে সবকিছুর মূল এই বন মানুষ। বুকে কিল ঘুষিতে দিতে দিতে সরে যেতে নিলেই তুষারের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। রাগে দুঃখে তুষারের গলা বরাবর নিজের দুনখের ধ্বংসনে ছিন্ন ভিন্ন করে দিল। মুহূর্তেই তুষারের গলার কয়েক পাশ লাল বর্ণ ধারণ করলো। তুষার চোখ বন্ধ করে ব্যথা সংযত করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুষিকে। এরপর চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? মাথা খারাপ হয়ে গেছে? বাইরে গেলে এখন লোকে কি বলবে? আমার ইজ্জত সব লুট করে নিলি লুচু তুষু। প্রথমে তো তেলাপোকার বাহানায় আমাকে কিভাবে আস্তে বৃষ্টি জড়িয়ে ধরলি। ছি জি, তুষু এই ছিল তোর মনে? একদমে কথা বলে আয়নার ভালোভাবে গলা দেখতে দেখতে নাকা কান্না করে আবার বলল, কান খুঁড়ে শুনে রাখ তুষু, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দিলি একদম আমার সর্বনাশ করে। এখন আমি বাইরে মুখ দেখাবো কিভাবে? এর জন্যই বারবার বলি দূরে থাক দূরে থাক। তুই খুব ভয়ঙ্কর মহিলা, আজ আবার প্রমাণিত হলো। সবাই এখন বলবে এক ভয়ঙ্কর মহিলার হাতে ছোট্ট অবুঝ বালকের ইজ্জত লুটপাট হলো। তুষি ফালতু কথায় ভীষণ চেতে গেল। তেরে গিয়ে বলল, নাটকের গোডাউন, তুমি পড়াশোনা করছো কেন? নাটক করতে পারো না? যা করেছি বেশ করেছি। আমাকে ভয় দেখালে কেন? আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি? শয়তানের শয়তান, আস্ত চিবিয়ে খাবো আমি। রাক্ষসী ইজ্জত খেয়েছিস, তাতে মন ভরেনি, এখন আবার মাংস খেতে যাস? বিয়ের আগে এসব করলে পাপ হবে, পাপ। তুষের গা পিত্তি জ্বলে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলে, আর এক সেকেন্ড যদি এই রুমে দেখেছি, তোমার আজকে খবর আছে। তুষার ফট করে বলে, কয়টার খবর? দেখ, এমনিতেই টি শার্টের দফা রফা করে দিয়েছিস, ভদ্র মহিলার মতো কালকে ধুয়ে দিবি। ছি তুষি, শেষে কিনা তোর বাচ্চাদের মতো নাকের পানি পড়ে। কথা বলেই থুতু ফেললো বেসিনে। তুষির আগের কাণ্ডতে যে কি পরিমাণ লজ্জা করছে, তার উপর খেপাচ্ছে এই বন মানুষ। তবু এক বিন্দু বুঝতে দিবে না তুষারকে। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি যাবে নাকি তোমার মাথা আজ আমি ফাটিয়ে দিব, জঙ্গলি ভূত? আহা, রাজাকারের বংশধরকে নিয়ে বিশ্বাস নেই। চলে যাচ্ছি, তার আগে একটা কথা শুন। কথা বলেই আবার খুব নিকটে গেল তুষার। পকেট থেকে ছোট্ট একটা টিপ বের করে টুস করে পরিয়ে দিল। এরপর বলল, আবার বলছি শোন তুষু, বিয়ের আগে তুই আমার দেহ পেলেও মন পাবি না, তবে বিয়ের পর দেহ মন দুটোই তোর। বাই, গুড নাইট। এরপর তুষার শান্ত ভঙ্গিতেই নিজের রুমে চলে গেল। এই কথায় কি যে ছিল তুষির জানা নেই। কিছুক্ষণ আগে জড়িয়ে ধরা তুষার ভাইয়ের থেকে যত্নে পরিয়ে দেওয়া টিপ, এতক্ষণের দুষ্ট কথা সব এখনো নিজের চোখে ও কর্নিশে বাজছে। কপালের মাঝ বরাবর যত্নে পরিয়ে দেওয়া টিপটা সামনে এনে গাঢ় চুমু খেলো। নিজের কাছে এতদিন পর্যন্ত যা কিছু তুষারে দিয়েছে সব জিনিস যত্নে করে রেখে দিয়েছে সে। টিপটাও খুব যত্নে রেখে দিল। খুশিতে মনে হচ্ছে পাগল হয়ে যাবে আজ। পা যেন আজ থমকে গিয়েছে। বিছানায় গিয়ে বসারও এক বিন্দু শক্তি পাচ্ছে না তুষি। মনের মাঝে ভয়ঙ্কর এক অসুখ ধরা দিচ্ছে। ভালো লাগায় শান্তির ঘুম আসছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে ভয়াবহ এক অসুখ ভিড় করেছে। এটা শুধু তুষার ভাই নিজেই সারাতে পারবে। ইস, কেমন মাথাটা ঝিমঝিম করছে। ধপ করে মেঝেতে বসে কাপা কণ্ঠে বলে উঠে তুষি, দিন দিন এত কেন রোম্যান্টিক হচ্ছ তুষার ভাই? আমার ছোট মন যে এত বড় কাণ্ড কারখানা আর নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। বুকের মাঝে মস্ত বড় অসুখ ধরা দিচ্ছে। পাখিদের মতো এদেশ ওদেশ উড়ে বেড়াতে ইচ্ছা করছে। আমার মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে তুষার ভাই এতটা ভয়ঙ্কর অসুখে না ফেললেও পারতে। এখন যে আমার মনকে শান্ত রাখা খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য সবচেয়ে দায়ী তুমি তুষার ভাই। তোমাকে বারবার ছুঁয়ে দিলে এরপর থেকে আমাকে আর দোষ দিতে পারবে না, বলে দিলাম। ভালো লাগায় চারপাশ তুষির মনে হলো সুন্দর, অনেক সুন্দর।
জানলার ময়লা পড়া পর্দাকেও তুষির পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হলো। সারা রাত অজানা এক সুখে ঢেউ খেলে গেল মনে। তুষি ভাবতে ভাবতে রাত পার করলো। তুষারকে পাওয়ার একটু একটু ইচ্ছে মনে দোলা দিচ্ছে যে। খুব কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছেন নূরজাহান। আজাদ হোসেন ব্যালকনিতে বসে খুব আরাম করে চা পান করছে আর খবরের কাগজ পড়ছেন। আজকে দিনটি শুক্রবার হওয়ায় অফিসে যাওয়ার তাড়া নেই। তুষার ঘুম ভাঙার এখনো নাম নেই। নাস্তা হওয়ার পরই তারা উঠে শুধু নাস্তা করে। নূরজাহান ব্যস্ত হয়ে সব রান্না শেষ করেছে। কাল রাতেই তুষারের খালামণিকে আসতে বলেছেন তিনি। বোনের জন্য অনেকদিন ধরেই মন পড়ছে তার। তুষারের খালা, নানু আর 2 বোন আসবে আজ। বাড়িটা সবসময় মানুষের জন্য হাহাকার করে। সবাইকে পেয়ে বাড়ি হয়ে উঠবে জাঁকজমট। এই নিয়ে নূরজাহানের খুশির যেন শেষ নেই। মা বোনের জন্য যা যা পারছে সব নিজেই রান্না করছে। দেখে যে কেউই বলবে আজ মনে হয় আরও 5 বছর কমে গেছে তার। ছোট মেয়ের মতো দৌড়ে সব কাজ শেষ দিচ্ছে তিনি। তুষি উঠে ড্রয়িং রুমে এসে দেখলো ব্যাপক আয়োজন চলছে। আজাদ হোসেন চা খেতে খেতে জিজ্ঞেস করলো, তুষি আম্মু ঠিক মতো ঘুম হয়েছে? তুষি টিভির রিমোট হাতে নিতে নিতে জবাব দিল, হয়েছে মানে? একেবারে জম্পেশ ঘুম দিয়েছি, এক ঘুমেই রাত শেষ। বলেই খিলখিল করে হেসে ওঠে তুষি। আজাদ হোসেন ও ভাগ্নির কথায় হাসে। এরপর বলে, তা চারপাশে তাকিয়ে কি বুঝলে বলো তো, আজ এত আয়োজন কেন? তুষি ফিসফিসিয়ে তার মামাকে বলে, মামা, আজ আর তোমাকে মামি পাত্তাই দেবে না, দেখে নিও। দেখছো তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলে, আজ কোনো খবরই নাই। তা ঠিক বলেছিস, নিজের বাসা থেকে মানুষ আসলে তোর মামির এভাবেই জোর বেড়ে যায়, তখন আর আমাদের চিনেই না। এ কথা বলেই আজাদ আর তুষি উচ্চস্বরে হেসে দেয়। নূরজাহান তখন রান্নাঘর থেকে একটু উকি ঝুঁকি দিয়ে বলে, কি ব্যাপার, এত কি নিয়ে হাসাহাসি হচ্ছে মামা ভাগ্নি? আমাকে রেখেই আড্ডা দেওয়া হচ্ছে? আয় তো টুসি, আমার কাছে আয়, হাতে হাতে সাহায্য কর আর কথা বলি। তোর মামার সাথে অনেক কথা হয়েছে, এবার আমার পাশে আয়। তুষি উঠতে উঠতেই আজাদ হোসেনের উদ্দেশ্যে বলে, দেখছো মামা, মামির আর তর সইছে না, তুমি থাকো, আমি আসছি। তুষি গিয়ে দেখলো প্রায় সব রান্নাই শেষের দিকে। তখন সে শুধু চামচ নিয়ে মাংসগুলো নাড়াচাড়া করতে লাগলো। এদিকে তুষার উঠে রান্নাঘরে প্রবেশ করে দেখলো তুষি কাজ করছে। অবাকে 7ম পর্যায়ে পৌঁছে গেল যেন সে। এরপর চোখ বড় বড় করেই বলে, আম্মা, ও আম্মা, আজ কোন দিকে সূর্য উঠেছে আম্মা? নাকি আমি চোখে কম দেখছি? রান্নাঘরে কি সকাল সকাল পেতনি ঢুকেছে? আমি যা দেখছি এটা ইহকালেও সম্ভব না। আজই আমি চোখে ডাক্তারের কাছে যাব। সর্বনাশ, বয়স আমার 25 হলো না, এখনো চোখে দেখি না। এইভাবে চললে তো কেউ বউ দিবে না আমায়। তুষি এক মনে রান্নায় মনোযোগ দেওয়ায় হঠাৎ তুষারের কথায় খানিকটা হকচকিয়ে গেল। কাচুমাচু করে সাইডে দাঁড়িয়ে তুষারকে জায়গা করে দিল। তুষার একদম তুষির দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এভাবে তুষিকে দূরে যেতে দেখলে ওর দিকে ডান হাত বাড়িয়ে দিতে দিতে আবার বলে ওঠে, এই বেয়াদব মহিলা, হাতে একটা চিমটি কাটতো। ভাই, আমার নিজের 2 চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। আয় আয়, জলদি আয়। নূরজাহান তুষারের কথায় হেসে দিল। এরপর বলল, টুসি, এই সুযোগ হাতছাড়া করিস না মা। নিজেই যখন বলেছে, দে ইচ্ছে মতন চিমটি কেটে, কোনো ছাড়াছাড়ি নেই। তুষি অবস্থা নাজেহাল। মামি আর তার ছেলে এখন পেয়েছে লজ্জা দিতে। কেউ কারো থেকে কম না। তুষারের দিকে তাকিয়ে চোখ গরম করলো। এর মানে হলো, জঙ্গলি ভূত, একা শুধু পাই তোকে সব কিছু শোধ তুলবো। এরপর সুযোগ মতো তুষারের হাতে জোরে একটা চিমটি কেটে হুড়মুড় করে নিজের রুমের দরজা আটকে হাঁপ ছেড়ে বাঁচলো। তুষারের চোখ ছানা বড়া। এ কি করলো তুষি চুন্নি? তাই বলে একদম সত্যি সত্যি দিয়ে দিল? দিন দিন তো দেখছি সাহস বেড়েই চলেছে। নূরজাহান হাহা করে হেসে উঠে বলে, শিক্ষা হয়েছে? কি মনে করেছিস এবারও ছেড়ে দেবে? ভালো হয়েছে, আমি আরও শিখিয়ে দেব। তুষার মনে মনে বিড়বিড় করে, রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। দুপুরের সময় সকল অতিথি চলে আসলো তুষারের বাসায়। নূরজাহানের মা হামিদা বেগম, বোন সুমনা আর তার 2 মেয়ে রাদিবা, মারিয়া সকলের সাথে ভালো মন্দ কথা বলে যার যার রুমে চলে গেল। অনেকদিন পর মা আর বোনকে পেয়ে নূরজাহানের খুশিকে দেখে। কত সময় যে হামিদা বেগমকে ধরে অঝরে অশ্রু ফেলেছে তার হিসেব নেই।
তুষির সাথে আগে থেকে রাদিবা মারিহার পরিচিত থাকায় আসার পর থেকেই হইচই বেঁধে দিয়েছে। তুষার নানুকে অনেকদিন পর পেয়ে সে যে তার কোলে বসে আছে আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সবাই হাত মুখ ধুয়ে দুপুরের খাবার একসাথে বসে কবজি ডুবিয়ে খেলো। তুষিও বেশ খুশি হলো। রাদিবা সে জোরে গলা ফাটিয়ে বলল, ওকে আপু, সেই মজা হবে, ইয়ে। তাদের কথার মাঝে হুট করে তুষার রুমে প্রবেশ করে। এরপর বলে, কিরে ফকিন্নিরা, তোরা তো দেখি এই বেয়াদবের সাথে পুরো বাসা একদম মাথায় উঠিয়ে ফেলেছিস। আস্তে আস্তেই সব অভদ্রতা শিখিয়ে দিল এই তুষুচুন্নি। তুষারের কথায় মারিয়া লজ্জায় নুয়ে গেল। চুপচাপ এক পাশে বসে কাচুমাচু করতে থাকে। রাদিবা মুচকি মুচকি হাসলো। তুষি মুখ বাঁকা করে অন্যদিকে তাকিয়ে জবাব দিল। তুষার গলা স্বর গম্ভীর করে উত্তর দেয়, চুপ কর তুই, এখন তুই আমার সাথে আয়। কাল যে শার্টটা নষ্ট করে রেখে দিয়েছিস সে কথা মনে নেই? আয় জলদি, না হলে থাপ্পড় মেরে মেরে নিয়ে যাব, গুনে গুনে 10টা। মারিয়া হু হু করে হাসে। এদের ঝগড়া দেখে ছোট থেকেই তুষারকে পছন্দ করে সে, তবে কখনো তা বলতে পারেনি। মনের মধ্যে শুধু কথাটাই চুপচাপ পুষিয়ে রেখেছে। তাই তো যখন তুষার সামনে থাকে লজ্জায় মুখ থেকে কথা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদিও তুষির কথা এখনো সে জানে না। এদিকে তুষার কয়েকবার আসতে বললেও যখন আসলো না তখন ওর হাত মুছড়ে কানে কানে ফিসফিসিয়ে বললে, কাল যে আমাকে জড়িয়ে ধরে বসেছিলি, এটা কি ওদের জানিয়ে দেব? কথাটা শেষ হতেই তুষি চকিত দৃষ্টিতে তুষারের দিকে তাকালো। এরপর বলল, না, কখনো বলবে না। যাচ্ছি, আমি যাচ্ছি, চল আস্ত শয়তান। এরপর রাদিবা আর মারিহাকে বলে তুষারের পিছু পিছু আসলো। দরজা হালকা চাপিয়ে তুষার বলল, নে এবার আমার 10টা টি শার্ট আয়রন করে দে। খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো যাওয়াই নেই, গেলেই গোপন তথ্য ফাঁস। তুষি দাঁতে দাঁত চেপে বলল, এতগুলো আয়রন আমি একা করব? কাজের বুয়া পেয়েছো? একটা বিয়ে করে নিলেই তো পারো। জড়িয়ে ধরার জন্য এখন ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নিচ্ছ। তবে মনে রেখো, এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন নিয়ে যাবে এই দিনের কাছে। আরে চুন্নি, বিয়ে করব তো বাপ। রাজাকার শ্বশুর তো তার কন্যাকে দিচ্ছে না ভাই, তবে সময় আসুক, এরপর দেখবি কোন দিন আসে। এখন আপাতত ভদ্র মেয়ের মতো কাজ কর দেখি, তবেই না বুঝবো বিয়ে করা যাবে নাকি বাদ হবে। এক চোখ টিপ মেরে কথাটা বলল তুষার। তুষি ফুসফুস করতে করতে সব কাপড় আয়রন করতে নিল। যে নাকি নিজের কাপড়ও মাকে দিয়ে আয়রন করায়, তার আজ এসব করতে হচ্ছে। ইচ্ছে করলো সব পুড়িয়ে দিতে। সবগুলো কাপড় আয়রন শেষ করে বড় করে দম নিল তুষি। বলল, হয়েছে, গেলাম। আমি কালই বাসায় চলে যাব, জঙ্গলি ভূত। চলে যেতে নিলেই খপ করে হাত ধরে ফেলে তুষার। এরপর কণ্ঠ অল্প খাদে এনে বলে, আরে আরে দাঁড়া, কাজ এখনো বাকি, তারপর যাবি। কাপড়গুলো এখন সুন্দর করে ব্যাগে রেখে আয় তো দেখি। তুষারের একের পর এক অত্যাচারে তুষি কান্না করে দিল। নাক টেনে টেনে বলল, আর জীবনেও আসবো না এই বাসায়। যে আসতে বলবে তার মাথা ফাটিয়ে দিব, এই বলে দিলাম। না বাবা, আমার এত ঠেকা পড়েনি বউয়ের বাসায় ঘর জামাই থাকার। তুই এ বাসায় না আসলে একটা হাড্ডিও তোর সাথে থাকবে না, মাথায় রাখিস। কথাটা বলেই তুষার একটু বাইরে বেরিয়ে কফি আনতে গেল। তুষির এই মুহূর্তে আর কোনো কথাই শুনতে ইচ্ছে করলো না। এখান থেকে যেতে পারলে তবেই শান্তি পায় সে। তাই তুষি হনহন করে কাপড়গুলো জলদি ব্যাগে গোছাতে থাকলো। এরপর হুট করে উপরের চেন লাগানোর সময় ঝুনঝুন শব্দে তৎক্ষণাৎ হুড়মুড় করে ব্যাগ খুলে দেখতে পেল প্রায় 6 জোড়া রেশমি চুড়ি, দুপাট্টা, নানান কালারের টিপ আর একটি গাছরা। সবগুলো বের করে ভালোভাবে দেখার পর এক এক করে দুহাতে চুড়ি পরার সময় তার মধ্যে একটা চিরকুটও দেখতে পেল। কৌতূহলে ভাঁজ খুলেই দেখতে পেল চিরচেনা সে হাতের লেখা। মীর জাফরের মেয়ে, কখনো কারোর জন্য চুড়ি কেনা হয়নি? প্রথম মেলায় সেই দিনই চুড়ি কিনেছিলাম, তাও আবার তোর জন্য। তোর খুশিতে চোখ দুটো যখন চিকচিক করছিল তখন আমারও ইচ্ছে হলো সেই খুশিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে। আজ আবার মার্কেট গিয়ে কোনো কিছু না ভেবেই টুপ করে চুপি চুপি চুড়ি কিনে নিলাম। জানি না তোর কেমন লাগবে, তবু আমাকে খুশি করার জন্য হলেও একটু পরে নিস এই হতচ্ছাড়ার বাজে চয়েস চুড়িগুলো। তোর বন মানুষ। চিরকুট পেয়ে খুশিতে চোখগুলো চিকচিক করে উঠল তুষির। কিছুক্ষণ আগের সব কষ্ট অভিমান নিমিষেই পানির মতো উধাও হয়ে গেল। তখনই তুষারের রুমে ঢুকে উচ্চস্বরে রাদিবা তুষি ডেকে উঠল। তুষি, এখনো আসছো না কেন? আসো, আমরা চোর পুলিশ খেলবো। এখনো তোমার কাজ শেষ হয়নি?
হঠাৎ কারো কথার শব্দে ভীষণ ভয় পেয়ে যায় তুষি। হাতে যতগুলো চুড়ি ছিল সব ঝনঝন করে ফ্লোরে পড়ে ভেঙে যায়। এহেন শব্দে নূরজাহান তড়িঘড়ি করে তুষারের রুমে এসে দেখে চারপাশে সব চুড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। তুষি ভয়ে ভয়ে ঢোক গিলে চোর যেমন ধরা পড়ে চুপ হয়ে যায়, তেমনি কাচুমাচু করে মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে তুষি। নূরজাহান হাই হাই কে উঠে, কিভাবে হলো এসব? তুষার দেখলে তো আর রক্ষে নেই। এত চুড়ি তুষারের রুমে কোথা থেকে আসলো তুষি? রাদিবাও তখন তুষির পানে সন্ধিহান চোখে নিক্ষেপ করে। নূরজাহানের সাথে তাল মিলিয়ে বলে, তুষি, এতগুলো চুড়ি তোমাকে কে দিল? আসার সময় তো খালি হাতেই এসেছিলে। তুষি আমতা আমতা করতে করতে যখনই কিছু বলবে, পেছন থেকে তুষার তড়িৎ গতিতে রুমে প্রবেশ করে বলে, মা, তোমার এই আদরের ভাগ্নি দিল তো সব শেষ করে। এটা কি করলি তুষি? সব চুড়ি ভেঙে দিলি। কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে আমার ভবিষ্যৎ বউয়ের জন্য ভালোবাসা মিশিয়ে কিনে রেখেছিলাম, তা তোর নজরে ঠিকই চলে গেল। আগে আমার জিনিসের নজর দিতি, এখন তো দেখছি আমার একমাত্র বউয়ের জিনিসে তোর ভয়াবহ রকমের নজর পড়েছে। তোর কোন কালের বউয়ের জন্য এসব এনেছিস শুনি? তুই যদি আর একবার তুষিকে কিছু বলিস, বাসা থেকে বেরিয়ে যাবি তুই। ও ভেঙেছে, বেশ করেছে, আরও ভাঙবে, তাতে তোর কি সমস্যা? নূরজাহান রেগে তুষারের মাথায় চাপড় মারলো, কান মুলে দিয়ে তুষির কাছে গিয়ে আদরে করলো। এদিকে তুষির পায়ে যতটুকু চুরির কাজ ঢুকে কষ্ট পেয়েছে, এখন তুষারের কথাগুলোতে মনে হচ্ছে তার দ্বিগুণ কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। আচমকায় কান্না করে দিল তুষি। এভাবে তুষিকে কান্না করতে দেখে রুম থেকে যাওয়ার আগেই তুষার শান্ত গলায় বলল, কান্না করলেও তো আর চুড়িগুলো ফিরে আসবে না। কান্না থামাতে বলো আম্মু। এরপর দেখো পায়ে কতটুকু কেটেছে, পরিষ্কার করে ব্যান্ডেজ করে দাও। কান্না মিশ্রিত চোখেই তড়িৎ গতিতে তুষারের পানে দৃষ্টি দিল তুষি। একটু আগেই বকে এখন আবার কেয়ার নিচ্ছে। আর কত রূপ দেখবে এই মানুষটার? নূরজাহানকে ধরে আগের তুলনায় আরো জোরে ডুকরে কেঁদে উঠল তুষি। নূরজাহান তুষুর কথায় মিটিমিটি হেসে মনে মনে বলে, যাতে ঠিক না হলেও তাহলে ঠিক, পাগল ছেলে। পায়ে হালকা কেটে যাওয়ায় হাঁটতে অনেক বেগ পেতে হচ্ছে তুষিকে। নূরজাহান ধরে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। বিকেল থেকে বিছানায় শুয়ে বসেই পার করছে তুষি। রাতে খাওয়ার সময় তুষারের দিকে ভুলেও তাকায়নি, চুপচাপ খেয়ে রুমে চলে এসেছে। হামিদা বেগম ধীর পায়ে তুষির কাছে আসলেন। তখন ওর পাশে রাদিবা মারিয়াও ছিল। পানের কৌটাটা কোলে নিয়ে হামিদা বেগম বলেন, পায়ে ব্যথা এখন কেমন তুষি? মলিন মুখে নানুর দিকে দৃষ্টি নিক্ষেপ করে উত্তর দেয় তুষি, জি নানু, একটু ভালো। পরীক্ষা কবে থেকে শুরু? আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারতে খুব খুশি হইতাম নানা ভাই। হালকা হেসে তুষি বলে, অবশ্যই যাব নানু, আমার তো নানু নেই, তুমি আমার নানু। পান বানিয়ে সবটুকু মুখে পুরে নিলেন হামিদা বেগম। এরপর তুষির মাথায় আদর করে বলে, আমি তো তোমার নানু, কেন তুমি কি আমার নানু হিসেবে ভাবো না? রাদিবা এতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিল, এবার নানুর কথায় তুষির আগেই বলে, নানু, বুড়ো বয়সে তুমি এত সেন্টি খাচ্ছ কেন? সেন্টি ভেন্টি কি কোষ, কিছুই বুঝি না। সবাই ফিক করে হেসে উঠে নানুর কথায়। এরপর রাদিবা নানুকে চেতানোর জন্য নানান কথায় মত্ত হয়ে যায়। মারিয়া এক কোনায় চুপচাপ বসে তুষির সাথে কথার সুযোগ খুঁজছিল। ওই ঘটনার সময় তাকে রাদিবা তখনই হনহন করে রুমে নিয়ে এসেছিল, বলেছিল, আপু রে, ওইদিকে তো অবস্থা করুন, তুষির পা কেটে গেল, জানিস কিভাবে? তাও আবার তুষার ভাইয়ার কিসের নাকি ভবিষ্যৎ বউয়ের জন্য কিনে রাখা সেই চুড়িতে। এবার বুঝেছিস তুষার ভাইয়ার রিলেশন আছে? আমার তো মনে হচ্ছে ঢাকার স্মার্ট কারোর সাথে চুটিয়ে প্রেম চলছে। কথাটা শোনার পর থেকেই মারিয়ার বুকের ভেতরটা তোলপাড় শুরু করেছে। সত্যি যদি এমন কিছু হয়, তবে তুষার তো অন্য কারো হয়ে যাবে না, এটা সে কোনো কালেই সহ্য করতে পারবে না। তখন থেকে উসকুস করছিল সত্যটা জানার জন্য। তুষির সাথে বেশ ভালো ভাব আছে তুষারের। যদি তুষি কিছু জানে থাকে, ইনিয়ে বিনিয়ে জানা যাবে। তবে সারা বিকেল মুখে কুলু পেটে এসে বসেছিল তুষি, তাই জিজ্ঞেস করারও সেই সুযোগ হয়ে ওঠে নেই। নানু ঘুমানোর জন্য চলে যাওয়ার পর গলা খাকারি দিয়ে বলে, তুষি, তোমাকে একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দেবে, হ্যাঁ? যদি শিওর বলতে পারো তবে আমি তোমাকে নিজে, তুমি যত পারো তত ফুচকা খাওয়াবো। তুষি দুই ভ্রু কুচকে ভাবুক হয়ে বলে, জি আপু, বলো। মারিয়ার কথায় রাদিবা হা হয়ে যায়। কিপটুস বোন তাকে কোনোদিন একটা চকলেটও খাওয়ায় না, তবে কি এমন কথা যে তুষিকে বস্তা বস্তা ফুচকা খাওয়াবে? ভাবার বিষয়। বোনের প্রশ্ন শোনার জন্য ওদিকে আগ্রহে বলে,
তুই এমন কি জিজ্ঞেস করবি যার জন্য এত কিছু অফার করছিস? আমাকে বল, দেখবি কাটায় কাটায় সঠিক জবাব দিব। কথা শেষ হতে মারিয়া দিল এক ধমক। এই চুপ কর তুই, আমার কথার মাঝে একদম আসবি না বলে দিলাম। ওর ধমকে রাদিবা দমে গেল, তবে চোরা চোখে বোনের পানে তাকিয়ে থাকে। এবার তুষির দিকে প্রশ্ন ছুড়ে মারিয়া, তুমি কি জানো তুষার ভাই কার সাথে প্রেম করে? দেখো ভাইয়ার মতিগতি আমার মোটেও ভালো লাগছে না, তাই জিজ্ঞেস করছি। আর আমার ননদ হিসেবেও তো একটা দায়িত্ব আছে নাকি, একটা পছন্দ অপছন্দ আছে, তাই না তুষি? তার সব বায়োডাটা আমাদের জানতে হবে। কোনো মেয়ে জাদু টাদু করলো নাকি কে জানে, নয়তো কি এখনই চুরি টিপ কিনে রেখে দেয়? তুমিই বলো। কথাটা শুনে তুষি ভীষণ খেলো, কাশতে কাশতে চোখ লাল হয়ে যাওয়ার উপক্রম। হুড়মুড় করে রাদিবা গ্লাসে পানি এনে তুষিকে দেয়। তুষি এক নিমিষে ঢকঢক করে খেয়ে গ্লাসের সব পানি ফাঁকা করে দিল। এরপর মারিহার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে অধীর আগ্রহে উত্তর জানার জন্য তার মুখপানে দৃষ্টি রেখে দিয়েছে। তুষি ধরা গলায় বলে, আমিও এটা ভেবেছি আপু, তবে সত্য কোনো তথ্য এখনো পাইনি। হতে পারে ঢাবির কোনো স্টুডেন্ট। রহস্য যদি বের করতে পারি তবে সর্বপ্রথম আমি তোমাকেই জানাবো। মারিয়ার উদ্দেশ্যেও রাদিবা মুখ ভেঙচি কেটে জবাব দেয়, আপু, আমি বিকেলেই তোকে বলিনি? তবুও আমার কথায় এক বিন্দুও বিশ্বাস নেই তোর? এই, তুই আমার মায়ের পেটের আপন বোন তো? তুই আমার বোন না, ফুটপাতে বসে কাঁদছিলি তাই না পেরে বাবা বাসায় এনেছে তোকে। বড়দের মাঝে একদম কথা বলবি না। রাদিবা বোনের কথায় রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মায়ের কাছে গিয়ে সব বলে দিবে সে আজ এর একটা বিহিত হতেই হবে। মারিয়া আবার হাসি মুখেই বলে, তাহলে তুষি, তুমি একটা কাজ করবে। তুমি তো তুষারের সাথে ভালোই কথা বলো, ভয়টাই পাও না। আসলে ভাইয়ার রাগকে না আমি খুব ভয় পাই, তাই কাজটা তোমাকেই দিচ্ছি। কালকে ফোন ঘাটাঘাটি করে দেখবে ভালো করে, কেমন? যদি কিছু পাও অমনি আমাকে খবর দিয়ে দেবে, ঠিক আছে? তুষি শুধু উপর নিচ মাথা নোয়ালো। ওর মনে মনে ভীষণ হাসি পাচ্ছে। তবে মারিয়ার কথা শুনে মনে হচ্ছে তুষারের প্রেম করাতে তার অনেক কিছু আসে যায়। কোনো বড়সড় অন্যায় করে ফেলবে তুষার ভাই, যার শাস্তি হতে হবে জেল। তুষির অবস্থা মাইনকার চিপায় পড়ার মতো। এখন ওর কাছে মনে হচ্ছে চোরকেই বলছে, তুমি কি চুরি করছো? যদি করো আমার সামনে হাজির করো। তিনজনের দুপুরের পর যত প্ল্যান করেছিল তেমনটার কিছুই হলো না। সারা রাত আড্ডা তো দূর, রাত 11টা বাজার পরপরই তুষি ঘুমে তলিয়ে গেল। রাদিবাও ফোনে নাটক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। যত কিছু হয়ে যাক না কেন, আজ তার নাটক দেখাই আগে। গভীর মনোযোগে নাটক দেখায় ব্যস্ত রাদিবা। মারিয়া চিন্তায় ঘুমোতে পারছে না, মন কেমন কু গাইছে। তুষার ভাইয়ের সামনে গিয়েও ভালোবাসার কথা বলার সাহস হবে না তার। চিন্তায় সারা রাত মাথার চুল অর্ধেক পেকে গেছে। সকাল সকাল উঠেই তুষার খাবার টেবিলে বার কয়েক তুষির দিকে তাকালো। এবারও ফলাফল শূন্য। কোনোভাবেই মনের ভুলে তুষি তাকাচ্ছে না। সেই যে চুপচাপ নিচের দিকে মুখ করে রেখেছে, আর ওঠার নাম নেই। এদিকে মারিয়া এক দৃষ্টিতে তুষারকে পরখ করছে। মনের ভেতর কি চলছে তা বোঝার চেষ্টা করছে সে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নূরজাহান সবাইকে বললেন, আজ একটু বাইরে যাওয়া যাক, কিছু শপিং ও করা যাবে, ঘোরাঘুরিও হবে। খাওয়া শেষে যার যার মতো রেডি হয়ে নিল। তুষির পা ব্যথা কমেছে, এখন হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সবাই রেডি হয়ে বের হলেও তুষারের নাম নেই। তাই নূরজাহান তুষিকে বলল, তুষিমা, যা তো তুষারকে ডেকে নিয়ে আয়। তুষি কখনোই ওই রুমে যাবে না বলে পণ করেছে। তুষারের ধারের কাছেও কোনোদিন ঘেঁষবে না সে। তাই আমতা আমতা করে বলে, মামি আমার তো পায়ে ব্যথা, তুমি না হয় রাদিবাকে পাঠাও। পেছন ফিরে রাদিবার দিকে তাকিয়ে বলে, প্লিজ রাদিবা, একটু যাও না। রাদিবা কিছু বলার আগেই মারিয়া চট করে জবাব দেয়, ওর যেতে হবে না, আমি দেখে আসছি, দাঁড়াও। এই যাব আর এই আসবো। দৌড়ে তুষারের রুমের সামনে এসে জোরে শ্বাস নিয়ে দরজায় নক করলো মারিয়া। ভেতর থেকে তুষার বলল, কে? আসো ভেতরে। মাথা বরাবরের মতোই নত করে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে রিনরিনি গলায় বলে, তুমি যাবে না তুষার ভাইয়া? সবাই বসে আছে। তুষার বিছানায় হেলান দিয়েই শক্ত কণ্ঠে বলে, না, যাব না, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা, বিরক্ত করিস না আমাকে। তুষারের শরীর ভালো না শুনেই চৌকির দৃষ্টিতে তাকায় মারিয়া। দেখে তুষার আনমনে ফোনের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যে কোনো মেয়ে আছে তাতে কোনো হেলদোল নেই ওর। বড় বড় পা ফেলে তুষারের পাশে বসে একটা অস্বাভাবিক কাজ করে ফেলে মারিয়া। নিজের ডান হাত বাড়িয়ে তুষারের কপাল স্পর্শ করে বলে, কই দেখি, জ্বর হলো নাকি? না তো, শরীর তো ঠান্ডা। তুমি আমাকে বলো কি হয়েছে? খুব খারাপ লাগছে? মাথা ব্যথা করছে?
মারিয়ার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোড়ে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।